এক নার্স দিদির মুখে শোনা ভয়ঙ্কর সত্যি এক ভৌতিক ঘটনা। হসপিটালে থাকাকালীন তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কোথা থেকে আমার ঘটনা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ঘটনা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। আজকের এই ঘটনা আমাকে পাঠিয়েছে দত্তপুকুর থেকে সন্দীপা ভট্টাচার্য। সন্দীপাদি কলকাতার এক নামকরা হসপিটালের সরকারি নার্স। সন্দীপাদির কিন্তু রেগুলার নাইট ডিউটি থাকে না, কিন্তু যে কদিন নাইট ডিউটি থাকে সেই কয়দিন অনেক এরকম রাত গেছে যে সন্দীপাদির সাথে কিন্তু অনেক অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে। সেগুলো ঘটনার যখন আমাকে সন্দীপাদি পাঠায় তার শুরুতে আমাকে জানিয়েছিল যে আমার সাথে কিন্তু বহু এরকম অবিশ্বাস্যকর ঘটনা ঘটে এবং আমার ভয়ও লাগে, কিন্তু এমন কোনো প্রত্যক্ষভাবে এমন কোনো ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেনি যে ঘটনা আমি তোমাকে পাঠাতে পারি। কিন্তু যে ঘটনাটা আজকে আমি তোমাকে পাঠাচ্ছি সেই ঘটনা কিন্তু খুবই একটা অবিশ্বাস্যকর একটা হাড়হিম করা ভৌতিক ঘটনা। সন্দীপাদি কিন্তু বিবাহিত, এখন তার বয়স 40 বছর, কিন্তু ঘটনাটি তার সাথে যখন ঘটে তখন কিন্তু এই মোটামুটি লকডাউনের সময় 2020 সালের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সন্দীপাদি। সন্দীপাদি যখন নাইট ডিউটিতে ছিল এবং সন্দীপাদি যখন পেশেন্ট দেখছিল সেই মুহূর্তে তার কাছে ফোন আসে তার বান্ধবীর। সন্দীপাদির বান্ধবী প্রিয়াঙ্কা, সেই প্রিয়াঙ্কাদি তখন প্রেগনেন্ট ছিল এবং প্রিয়াঙ্কাদির বয়স ছিল তখন আনুমানিক ওই 32-33 হবে। যেহেতু তার বয়সকালে বাচ্চা হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জানি যে একটু বয়স হয়ে গেলে, মেয়েদের একটু বয়স হয়ে গেলে বাচ্চা হতে একটু প্রবলেম হয়, কারণ এখনকার মেয়েদের ইউটারাসে কিন্তু অনেক সমস্যা থাকে, সেই দরুন বাচ্চা হতে কিন্তু খুবই সমস্যা হয়। প্রিয়াঙ্কাদিও কিন্তু চাকুরিজীবী একজন মহিলা। তিনি চেয়েছিলেন যে স্টাবলিশড হয়ে একটা চাকরি পাওয়ার পরে তারপরে বিয়ে করবে, তাই সে পিএসসিতে একটা চাকরি পেয়েছিল। পিএসসি দপ্তরে চাকরি পাওয়ার পরে 29 বছরে প্রিয়াঙ্কাদি কিন্তু বিয়ে করে। কিন্তু তারপরে 1 বছর পরে বাচ্চা যখন নিতে চাইছিল, কনসিভ করতে চাইছিল, তখন কিন্তু একটু প্রবলেম দেখা গিয়েছিল আর হচ্ছিল না। একটু প্রবলেমের জন্য তার ইউটারাসটা ভারী হয়ে গিয়েছিল, যেই কারণে তার বাচ্চা হচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে ডাক্তার দেখিয়ে তারপরে প্রিয়াঙ্কাদি কিন্তু প্রেগনেন্ট হয়। প্রিয়াঙ্কাদির তখন 9 মাস চলছে, 9 মাস পেরিয়ে গেছে, ডেট চলে এসছে অলরেডি। প্রিয়াঙ্কাদি কিন্তু একটা ডাক্তারের আন্ডারে ছিল, প্রিয়াঙ্কাদি এই ডাক্তারকে দেখিয়েই কনসিভ করে, অনেকটা সমস্যা দূর হয় এবং সেই ডাক্তারকে দেখিয়ে এই কটা মাস চলছিল, ওষুধ খাচ্ছিল নিয়মিত। যখন তার ডেট আসে, প্রিয়াঙ্কাদি যখন ডেট আসে তখন তাকে নিয়ে যাওয়া হয় ওই নার্সিংহোমে। ডাক্তারের কিন্তু আলাদা নার্সিংহোমও আছে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলেন যে বাচ্চার অবস্থা ক্রিটিক্যাল, বাচ্চা পুরো উল্টে গেছে এবং নারীর সাথে পুরো জড়িয়ে গেছে এবং অবস্থা খুব সিরিয়াস। এই বাচ্চা বের করানোর জন্য একটা আলাদা মেশিন দরকার, সেই মেশিন কিন্তু সে নার্সিংহোমে ছিল না। অবস্থা খুব খারাপ, লকডাউনের সময় গাড়ির খুবই ক্রাইসিস। অ্যাম্বুলেন্স তো অবশ্যই চলছে, কিন্তু চারিদিকের এত করোনার সমস্যা, সেই সময় কিভাবে কি করবে বুঝে পাচ্ছিল না। তো যথারীতি ওই নার্সিংহোম থেকে ট্রান্সফার লিখে দেয়। এইবার যে হসপিটালে ওই প্রিয়াঙ্কাদিকে নিয়ে যাওয়া হবে সেই হসপিটালে যেহেতু লকডাউন, সব জায়গায় লকডাউন চলছে, তাই একটা ভয়ের ব্যাপার যে গিয়ে ঠিকমতো বেড পাবে কিনা, কি করবে, কি সমস্যা। তো তখন মনে পড়ে যায় প্রিয়াঙ্কাদির খুব কাছের বন্ধু সন্দীপাদি, সেই হসপিটালের সরকারি নার্স। সন্দীপাদিকে তৎক্ষণাৎ ফোন করা হয় এবং সৌভাগ্যবশত সন্দীপাদি সেদিন রাত্রে ওই হসপিটালে নাইট ডিউটিতে ছিল।
ফোন করা হলো। সন্দীপাদি বলছে কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি প্রিয়াঙ্কাকে নিয়ে আসো, আমি বেড ফাঁকা করে রাখছি এবং কোনো সমস্যা হবে না। লকডাউনের মানে এই সমস্যার জন্য বুঝতে পারছি অনেক প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু আমি আলাদা করে রুম রেডি করে রাখছি, সেখানে মাত্র 2 জন আছে, আলাদা একজন পেশেন্ট এবং প্রিয়াঙ্কাকে রাখা হবে, তাড়াতাড়ি করে আনুন, কোনো সমস্যা নেই। এইবার আশ্বাস যখন সন্দীপাদি দিল, সেইভাবে সেই হসপিটালে নিয়ে যাওয়া হলো, তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো। রাস্তায় তো মানে খুবই খারাপ অবস্থা, তার বাড়ির লোক রয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে, কিন্তু প্রিয়াঙ্কাদির শরীর এত অসুস্থ, মানে হয়তো সে বাঁচবে না, মানে এত শরীর অসুস্থ, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, প্রচণ্ড পরিমাণে পেইন করছে, আর বাচ্চাটার অবস্থা মানে খুবই খারাপ। বারবার করে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি প্রিয়াঙ্কা তুমি ঠিক আছো তো, মানে তার ননদ, তার যে তারাও গিয়েছিল প্রিয়াঙ্কাদির সাথে মানে অ্যাম্বুলেন্সে করে, বারবার তাকে জিজ্ঞেস করছে যে প্রিয়াঙ্কা তুমি ঠিক আছো তো। প্রিয়াঙ্কা চোখ বুজে পড়ে রয়েছে, বলছে প্রিয়াঙ্কা তুমি জ্ঞান হারিও না বাবা, তুমি একটু শান্ত হও। কিন্তু সত্যি বলতে যেটা বলল সন্দীপাদি, যে প্রিয়াঙ্কাদি কিন্তু খুব শক্তপোক্ত একজন মানুষ, মানে ওখানে অন্য কেউ থাকলে সে পুরো ভেঙে পড়তো, এত একটা বাজে পরিস্থিতি, কিন্তু প্রিয়াঙ্কাদি কিন্তু নিজেকে অনেক অনেক শক্ত রাখার চেষ্টা করছিল। কিন্তু শরীর যখন এত অসুস্থ, বাচ্চাটার অবস্থা যখন মানে এত ক্রিটিক্যাল, সেখানে প্রিয়াঙ্কাদি বা কী করবে? সে পুরো আস্তে আস্তে পুরো মানে দুর্বল হয়ে যাচ্ছে তার শরীর, তাকে বারবার করে সবাই জাগিয়ে রাখার চেষ্টা করছে। এইভাবে সারাটা রাস্তা কিন্তু অনেক কষ্ট করে এনে হসপিটাল পর্যন্ত আনা হয়। তাড়াতাড়ি করে সন্দীপাদি বাইরে বেরিয়ে আসে এবং তাকে যথারীতি মানে সেই টাইমের মধ্যেই, যেহেতু আগে সন্দীপাদি সব অ্যারেঞ্জ করে রেখেছিল, ডাক্তারদের বলে রেখেছিল, তো প্রিয়াঙ্কাদি যাওয়ার সাথে সাথেই তাকে মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এইবার এখানে একটা কথা বলে রাখি, সন্দীপাদি একটা কথা বলল যে সে অনেকক্ষণ ধরে মানে যখন থেকে তার কাছে ফোন এসেছে তখন থেকে দেখছে, মানে একটা পেশেন্টকে খুব অবজার্ভ করছে, যে একটা পেশেন্ট তাকে বারবার করে ডাকছে, মানে তার আগেই ডেকেছে, মানে ফোন করার সাথে সাথেই ডেকেছে, বলছে যে আচ্ছা তোমার কারোর কি কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম টেনশন করছো, কার কি সমস্যা হয়েছে? বলছে আর বলো না, আমার একটা বান্ধবীর অনেক কষ্ট করেই বাচ্চা মানে হয়েছে, প্রেগনেন্ট, বাচ্চা হবে, কিন্তু বাচ্চার অবস্থা খুব ক্রিটিক্যাল, জানি না কি সমস্যা, মানে নার্সিংহোমে তো মেশিন নেই বলে অপারেশনটা করতে পারলো না, এখানে যথারীতি নিয়ে আসলো, এই লকডাউনের সময় কি করব কিছু বুঝতে পারছি না, আমি তো আসতে বললাম, জানি না কি হবে, মানে খুবই খারাপ অবস্থা। এমনি প্রিয়াঙ্কার শরীরটাও খুব অসুস্থ, অনেকটা বয়সে বাচ্চা হচ্ছে, তো কি করব বুঝে পাচ্ছি না আমি। ওই যে পেশেন্ট সন্দীপাদিকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে তার বান্ধবীর বা চেনা জানার যে মানুষটা যার সাথে কথা বলছিল, সেই মানুষটি কিন্তু অনেকটা বয়স্ক একজন ভদ্রলোক, অনেক বয়স্ক একজন ভদ্রলোক। তার শরীর খুবই অসুস্থ, না কোনো করোনা হয়নি, কিন্তু খুবই অসুস্থ তার শরীর, বয়সজনিত কারণে অনেকটা বয়স হয়ে গেছে, 75+, এবং সে অসুস্থজনিত কারণে সেই হসপিটালে ভর্তি হয়েছে। মানে সেই বয়স্ক ভদ্রলোক, আমি দাদু বলেই ডাকছি, সেই দাদুর কিন্তু অনেক সমস্যা ছিল, কিডনি খারাপ হয়ে গিয়েছিল, লিভার নষ্ট হয়ে গিয়েছিল, অনেক সমস্যা ছিল, মানে বয়স হয়ে গেলে তো এরকম অনেক হয়, বয়স্ক মানুষদের সাথে এরকম তো প্রচুর হয়েই থাকে, তো সেই কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। সে না বারবার করে জিজ্ঞেস করছে সন্দীপাদিকে যে তোমার সেই বান্ধবী কি আসছে, তাকে কি নিয়ে আসা হচ্ছে, মানে সে কথা কিন্তু বলতে পারছে না, খুব অস্পষ্টভাবে কথা বলছে, কিন্তু বারবার করে জিজ্ঞেস করছে। তো সন্দীপাদি ভাবছে যে এরকম একজন অসুস্থ মানুষ যে প্রায় এইখানে 2-3 দিন ধরে ভর্তি, কিন্তু কোনো কথা তেমন বলেনি, যেটুকু দরকার যখন জিজ্ঞাসা করা হয় যে শরীর কেমন আছে বা কিছু, আস্তে করে শুধু বলে হ্যাঁ ভালো আছি বা ভালো নেই, এইটুকু ছাড়া তেমন কিন্তু আর কিছু বলে না। সেই মানুষটা আজকে এত বার করে জিজ্ঞেস করছে যে কার কি হয়েছে, সে কোথায়, মানে এই যে এতটা টাইম আসতে গাড়িতে লাগলো, তার মধ্যে প্রায় তো 10-12 বার জিজ্ঞেস করা হয়ে গেছে যে তোমার বান্ধবী ঠিক আছে তো, তোমার বান্ধবী সুস্থ আছে তো, বারবার করে কিন্তু জিজ্ঞেস করছে, কিন্তু ওই বয়স্ক দাদুটার শরীরটা এতটাই অসুস্থ যে হয়তো সে বাঁচবে না, এরকম একটা পরিস্থিতি। তো যথারীতি যখন প্রিয়াঙ্কাদিকে ওই হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং তাকে যখন অপারেশন থিয়েটারে পাঠানো হলো, তখন তো সেখানে সন্দীপাদি ছিল, মানে চলে গিয়েছিল আর কি, অন্য একজন নার্স দিদিকে ওখানের মানে ওই যে দাদুরা যেখানে রয়েছে যে ওয়ার্ডে, সেখানের দায়িত্ব দিয়ে সন্দীপাদি চলে গিয়েছিল প্রিয়াঙ্কাদির কাছে। এবং প্রিয়াঙ্কাদির অপারেশন হওয়া পর্যন্ত কিন্তু সন্দীপাদি ওই বাইরে অপারেশন থিয়েটারের বাইরেই দাঁড়িয়েছিল। যখন প্রায় অনেকটা সময়ের পরে যখন ডাক্তার
ওটির দরজা খুললেন এবং বাইরে আসলেন, তখন ডাক্তার বললেন যে প্রিয়াঙ্কা ঠিক আছে, কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারেনি। বাচ্চাকে পাশে রাখা হয়েছে, সুস্থ সবল পুরো বাচ্চাটা হয়েছিল, কিন্তু শ্বাসরোধ হয়ে বাচ্চাটা মারা গেছে। তখন না খুব কষ্ট পেয়েছিল সন্দীপাদি। ভাবলো যে আজ নিজে স্টাবলিশড হয়ে একটা চাকরি পেয়ে যখন সে বিয়ে করলো, বিয়ে করার পরে যখন বাচ্চা হচ্ছিল না, তারপরে যখন বাচ্চা কনসিভ করলো, কত আনন্দই না পেয়েছিল সে, যে একটা বাচ্চা কত কষ্টের পরে সে কনসিভ করেছে। বাচ্চাটা যেন সুস্থভাবেই পৃথিবীর মুখ দেখে, কিন্তু আজ বাচ্চাটা মারা গেল। খুবই খুবই কষ্ট পাচ্ছিল সন্দীপাদি। অপারেশন হয়ে যাওয়ার পরে তখন সঙ্গে সঙ্গে ভেতরে কাউকে যেতে দেয়নি। সন্দীপাদি ভেতরে গিয়েছিল, গিয়ে দেখলো যে প্রিয়াঙ্কাদির দু চোখ বেয়ে জল ঝরে পড়ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। সে বারবার করে বলছে আমার বাচ্চা সুস্থ আছে তো, বাচ্চা সুস্থ আছে তো, কথা বলতে পারছে না, শরীরটা এত অসুস্থ, কিন্তু অসুস্থর মধ্যেও সে বারবার করে বলছে যে আমার বাচ্চা সুস্থ আছে তো, আমার কি হয়েছে, আমার বাচ্চাকে একটু দিবি আমার কোলে। কিন্তু সন্দীপাদি কোনো কথা বলতে পারছে না, যে কি বলবে সে। তুই এত কষ্ট করে বাচ্চা জন্ম দিলে, সেই বাচ্চা মৃত, কি বলবে সন্দীপাদি? সন্দীপাদি কিছু বলেনি, বলছে আমি এক্ষুনি আসছি বলে সে দৌড়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখলো ওই যে বয়স্ক দাদু যে রুমে ছিল আর কি, সেই রুমের বাইরে এসে দাঁড়িয়েছে। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু রাত্রেবেলা, অনেক রাত্রের ঘটনা, যখন প্রিয়াঙ্কাদিকে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়। যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেহেতু করিডোরে তেমন লোকজন নেই, আছে দু একজন, কিন্তু সেই জায়গাটা তেমন লোকজন নেই। যেহেতু সবসময় তো বাড়ির লোককে ভেতরে যেতে অ্যালাউ করে না, তো সেই সময় বলতে গেলে লোকজন তেমন ছিলই না ওই করিডোরে। যখন যাচ্ছে তখন দেখলো, দৌড়েই বলতে গেলে যাচ্ছে সন্দীপাদি, তখন দেখলো বয়স্ক দাদুটা তাকে ডাকছে, শুনছো মনা, শুনছো? ওনা জাস্ট শকড হয়ে গেছে, একবার তাকালো, বলছে আপনি আপনি এখানে কি করছেন? বলছে মনা, তোমার সাথে একটু কথা ছিল। তোমার বান্ধবী ভালো আছে তো? তোমার বান্ধবীকে তো অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, তোমার বান্ধবী সুস্থ আছে তো? তোমার বান্ধবীর কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সে সুস্থ আছে তো? বলছে আপনি এত কথা বলছেন কেন? আপনি তো অসুস্থ মানুষ, 2-3 দিন ঠিকমতো কথাই বলতে পারছিলেন না, আপনি বিছানা থেকে উঠে আসলেন কি করে? আপনি না অসুস্থ? বলছে হ্যাঁ মা, আমি অসুস্থ, কিন্তু কোনো কারোর কষ্ট দেখলে আমার না খুব কষ্ট হয়, আমি একটু দেখতে যেতে পারি সেই বাচ্চাটাকে? বলছে না না, কাউকে অ্যালাউ করবে না, আপনি তাড়াতাড়ি ভেতরে যান তো, আপনি ভেতরে যান, আমি এমনি খুব টেনশনের মধ্যে আছি। বলতে বলতে না ওই সন্দীপাদি পুরো কান্না করে দিয়েছে। বলছে মা তুমি কান্না করছো কেন? তখন সন্দীপাদি আর ওই দাদুকে কিছু বলেনি, বকেনি, কিছু বকেইনি। বলছে যে কি বলবো জেঠু, জেঠু বলে ডাকছিল, যে কি বলবো জেঠু, বান্ধবীটি অনেক কষ্টের পরে কনসিভ করেছিল, আজ বাচ্চাটা মৃত, মারা গেছে বাচ্চাটা, এখনো জানে না আমার বান্ধবী যে তার বাচ্চা মৃত। আমি কি বলবো তাকে, কি বলে সান্ত্বনা দেব যে তোর বাচ্চা মারা গেছে, এখন তুই কি করবি? আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, কারণ প্রিয়াঙ্কা আমার খুব কাছের এক বন্ধু, কি করব বলো তো জেঠু? বলছে তুমি চিন্তা করো না, ও ভালো হয়ে যাবে। বলছে আপনি কি পাগল হয়ে গেছেন? একজন বাচ্চা যে মৃত সে ভালো হয়ে যাবে? অসুস্থ হলে নয় মানতাম যে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু একজন মৃত বাচ্চা সে ভালো হয়ে যাবে? আপনি কি বলছেন এইসব আবোল তাবোল? দেখুন জেঠু, আমার কথা বলতে ভালো লাগছে না, আপনি চলে যান আপনার বেডে, আমি আসছি। সেই বলে সন্দীপাদি আর কিচ্ছু না বলে সেখান থেকে দৌড়ে যেখানে তাদের থাকার ব্যবস্থা ছিল সেখানে চলে গিয়েছিল। রুমে গিয়ে তো সে অঝোর ধারায় কাঁদছে সন্দীপাদি। হঠাৎ তার কাছে ফোন আসে, ওই যে যারা ওটিতে ছিল, যারা নার্স ছিল, সহকারী নার্স, তাদের মধ্যে একজন সন্দীপাদিকে ফোন করে জানায় যে বাচ্চাটা হঠাৎ করে কান্না করে উঠেছে। সন্দীপাদি পুরো শকড, বাচ্চাটা কান্না করে উঠেছে? বলছে কি বলছো তুমি, তুমি সঠিক বলছো তো? ও সুস্থ আছে, ও জীবিত, ওর কিছু হয়নি তো? বলছে না না, কিছু হয়নি, কিন্তু ডাক্তারের এত ভুল হবে, স্যারের এত ভুল হবে, এটা তো ভুল হওয়ার কথা নয়। না না, যেটা হয়েছে এটা তো খুবই ভালো যে বাচ্চাটা সুস্থ, কিন্তু আমি তো ভাবতে পারছি না। স্যারও তো পুরো শকড হয়ে গেছে, পুরো হতভম্ব হয়ে গেছে যে আমি কিরকম দেখলাম। ঠিক আছে, ডাক্তার বলছে যে
আমি নিজে গিল্টি ফিল করছি না যে আমার খারাপ লেগেছে জানি, কিন্তু একটা বাচ্চা সুস্থ হয়ে গেছে এতে আমি খুবই আনন্দিত। কিন্তু আমি একটা এত বড় ভুল করলাম। আর যদি ওর মা জানতো যে বাচ্চাটা মৃত, তাহলে ওর মার কি অবস্থা হতো? যদি ওর মার কোনো কিছু শক লেগে যদি ওর মায়ের কোনো শরীর অসুস্থ হতো, তখন আমি কি করতাম? মানে ডাক্তার নিজেকে খুব দোষ দিচ্ছিল যে আজ আমি এত বছরের চিকিৎসার জীবনে আমি কি করলাম, আমি কিরকম একটা ট্রিটমেন্ট করলাম, আমি কি বললাম। স্যারও খুব শকড হয়ে গেছে, ডাক্তার স্যার। তো সেই মুহূর্তে সন্দীপাদি এর ঘরে দাঁড়ায়নি। সন্দীপাদি সোজা চলে গেছে প্রিয়াঙ্কাদির রুমে, গিয়ে দেখে বাচ্চাটা কান্না করছে এবং সে পুরো সুস্থ। প্রিয়াঙ্কাদি আবারও বলছে যে আমাকে তোমার বাচ্চাটা দিলি না, আমার কি হয়েছে? বলছে তোর ছেলে হয়েছে। বলছে সুস্থ আছে তো সে? কথা বলতে পারছে না, তবুও বলছে যে সে সুস্থ আছে তো। কারণ মায়ের মন তো, মা যতই কষ্ট হোক তার সন্তানকে দেখার জন্য তার কষ্ট বিন্দু মাত্র থাকে না। বলছে হ্যাঁ সুস্থ আছে। বলছে আমার কোলে একটু দিবি, আমার খুব শরীর অসুস্থ লাগছে, কিন্তু আমার কোলে আমার বাচ্চাটাকে একটু দিবি? বলছে হ্যাঁ রে দেব। বাচ্চাটাকে কোলে দিল। সন্দীপাদি বলছে প্রিয়াঙ্কা যে মুখের যে করুণ যে একটা আকুতি, এত মায়া ভরা তার মুখ, এটা দেখে মনে হচ্ছে আমি আমার জীবনটা আমার সার্থক। আমি এরকম আনন্দ আজও পর্যন্ত কখনো পাইনি যে একটা মা তার মৃত বাচ্চা যে আবার জীবিত হয়ে উঠেছে তাকে কোলে নিয়ে আনন্দে হাসছে। খুবই ভালো লাগলো। সন্দীপাদি খুবই আনন্দ পেল একটু কথা বলে। যেহেতু সে হঠাৎ করে ম্যানেজে চলে এসেছিল, যে অন্য নার্সকে একটু দেখিয়ে চলে এসেছিল সেই ওয়ার্ড থেকে, তো প্রিয়াঙ্কাদিকে বলে যে আমি আবার আসছি, আমি আমার ডিউটি আছে তো আমি ডিউটিতে যাই, তোর কাছে আমি পরে আবার আসবো। সেই বলে সন্দীপাদি আবার তার ওয়ার্ডের দিকে যায়। গিয়ে যা দেখলো সন্দীপাদি, সন্দীপাদি বলছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যা সিচুয়েশন তখন হয়েছিল ওই ওয়ার্ড, ওই রুমের ভিতরে। আমি যখন রুমে প্রবেশ করলাম তখন দেখলাম যে ওই যে বয়স্ক ভদ্রলোক, ওই ভদ্রলোক জেঠুর বেডের সামনে 2-3 জন নার্স পুরো একদম ঘিরে দাঁড়িয়ে আছে, কি যেন আলোচনা করছে। তো আমি তাড়াতাড়ি করে সন্দীপাদি তাড়াতাড়ি করে হেঁটে গেল। হেঁটে যাওয়ার পরে বলল যে আচ্ছা কি হয়েছে, কি হয়েছে দিদি এখানে? বলছে আর বলো না, হি জাস্ট ডায়েড 10 minutes ago। বলছে মারা গেছে? বলছে হ্যাঁ, এই 10 মিনিট আগেই উনি মারা গেলেন। মনে হলো যে পুরো শরীর থেকে ওনার যেভাবে বেডে শুয়েছিলেন, পুরো মনে হচ্ছে 2টো হাত আর 2টো পা নিচের দিকে দিয়ে পুরো বুকটা ওনার উপর দিকে উনি নিজেই তুললেন, তুলে হঠাৎ করে যেন নিচে পড়ে গেলেন। আমরা দৌড়ে আসলাম, এসে ওনাকে ডাকছি, দেখি উনি কোনো কথা বলছেন না। ওনার পালস মাপলাম, দেখলাম উনি মারা গেছেন। বলছি কি বলছো? সন্দীপাদি আবার দেখলো পালসটা, দেখার পরে বলছে যে হ্যাঁ উনি তো মারা গেছেন। কিন্তু কি করে ওঠা হলো? তোমরা জানো যে একটু আগে উনি হেঁটে পর্যন্ত আমার সাথে কথা বলছিলেন, হেঁটে গিয়ে। বলছে হ্যাঁ আমি তো তাই দেখলাম, উনি বলছেন একটু বাথরুমে যাব। আমি বললাম আপনি অসুস্থ, বেড প্যান দিচ্ছি, আপনি সেখানে বাথরুম করুন। কিন্তু উনি বললেন যে না আমি একটু বাইরে যাব। উনি কোনো কথা শুনলেন না, বাইরে জোরে জোরে হেঁটে চলে গেলেন। তোমার সাথে কি একটা কথা বলেছিল আমি দেখেছি, পরে আবার চলে আসলেন। কি বলি বলো তো, এমন একটা ঘটনা ঘটলো, চোখের সামনে যা দেখলাম ভাষায় প্রকাশ করতে পারবো না সন্দীপা। বলছে আমিও বুঝতে পারছি। সন্দীপাদি তারপরে ঘটনাটা খুলে বলল যে জানো তো, এই বলেছিল আমাকে, আর আমার বান্ধবীর একটা বাচ্চা ছেলে হয়েছে, সেও মারা গিয়েছিল, কিন্তু আমি হঠাৎ করে ফোন পেলাম যে বাচ্চা আবার জীবিত, বাচ্চা বেঁচে উঠেছে এবং সে পুরো সুস্থ। ওরা সবাই বলল এই ঘটনা সত্যি বিশ্বাস করা যায় না, তোমার বান্ধবীকে আপাতত কিছু বলো না, ও হয়তো ভয় পেয়ে যাবে। বলছে না না কিছু বলবো না। যথারীতি ওই দাদুর বাড়ির লোকে খবর দেওয়া হয়। বাড়ির লোক তো নিচেই ছিলেন, বাড়ির লোক অনেকেই আছেন, কিন্তু সবাই ওরকম অল্টারনেট ভাবে এরকম রয়েছে যে আজকে তুমি থাকো কালকে আমি থাকি, এইভাবে রয়েছে। তো সেদিন ছিল তার ছেলে আর বৌমা, ওই দাদুর ছেলে আর বৌমা ছিল। তাদের ডাকা হলো, তারা উপরে আসলো। আসার পরে বলল যে আপনার শ্বশুর মশাই বা আপনার বাবা মারা গেছেন। বলছে আচ্ছা, কষ্ট পেল, ওনার ছেলে তো খুব কষ্ট পাচ্ছে, ওই দাদুর ছেলে তো খুব কষ্ট পাচ্ছে। তখন ওই দাদুর বৌমা বলছে যে
ওনার মতো ভালো মানুষ আমরা দেখিনি। ওনাকে বারবার করে বলেছি যে তোমাকে আমরা নার্সিংহোমে ভর্তি করি, কিন্তু উনি কোনো মতেই রাজি হননি। বলছে আমাকে এত টাকা খরচ করে নার্সিংহোমে ভর্তি করতে হবে না, আমার সময় এমনি শেষ হয়ে এসেছে, তোমাদের টাকা এভাবে খরচ করো না। আমরা কিন্তু কোনো কথা শুনিনি, কিন্তু উনি কোনো মতেই নার্সিংহোমে ভর্তি হতে চান না। উনি নাছোড় বাঁধা যে উনি হসপিটালে ভর্তি হতে চান, সেইভাবে কিন্তু ওনাকে হসপিটালে আনা। তোমরা বিশ্বাস করো, আমাদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। জানি হসপিটালে চিকিৎসা ভালো হয়, কিন্তু এটা তো মানে বলার কিছু নেই যে নার্সিংহোমে তো ট্রিটমেন্টটা খুব ভালো পাওয়া যায়। কিন্তু আমার শ্বশুর মশাই বাবা কিন্তু কোনো মতে সেটা শোনেননি। ওনার মতো ভালো মানুষ আমরা খুবই কম দেখেছি। উনি যতদিন বেঁচে ছিলেন এই ওনার জীবনে, উনি যবে থেকে বুঝতে শিখেছেন তবে থেকে কিন্তু উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, গরিব দুঃখীদের পাশে উনি দাঁড়িয়েছেন, অসুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তখন ওই দাদুর বৌমা বললেন যে আপনারা জানেন আমার শ্বশুরমশাই কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার। ওনার যতদিন উনি সুস্থ ছিলেন ততদিন কিন্তু এখনও পর্যন্ত উনি কিন্তু প্রত্যেকটা গরিব দুস্থ মানুষদের বিনা ফিসে উনি কিন্তু চিকিৎসা করান এখনও। আমার শ্বশুরমশাইয়ের মতো সত্যি মানুষ হয় না। যখন ঘটনাটা আমাকে পাঠালো সন্দীপাদি বলল যে আমার মনে হয় ওই বয়স্ক ভদ্রলোক ওই জেঠুই ওই বাচ্চাটাকে বাঁচিয়েছে নিজের জীবন দান করে। জানি না ঘটনাটা কতটা সত্যি, বা আমি হয়তো ইমাজিন করছি সব কিছুকে, কিন্তু আমি রিলেট করতে পারছি যে এই ঘটনাটা ওতপ্রোতভাবে দুজনের সাথে জড়িত। ঘটনাটা সত্যি হলে আমি ভাববো যে আমার সামনে একটা এত বড় একটা অবিশ্বাস্য এবং ভালো লাগার একটা মতো ঘটনা ঘটেছে। যাই হোক, এই ছিল ঘটনা। আর এই ঘটনাটা শুনে আমি নিজেই শকড। এরকম ঘটনাও কি ঘটে? এরকম অবিশ্বাস্যকর ঘটনাও ঘটে যে ঘটনা একটা মানুষের জীবন দান দিতে পারে। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, ভৌতিক হোক, অতি জাগতিক হোক, আপনারা নির্দ্বিধায় আমার ইমেল আইডিতে আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো এরকম অন্য কোনো ঘটনা নিয়ে।